কথায় আছে না, পাপ পাপকে বাপ কি বাপকে পাপও ছাড়ে না, নাকি পাপকে বাপ ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। তো ঠিক আমি এটাই বলতে চাই আসলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা সিনেমার জাদ্রেল ঘর অভিনেতা ড্যানি রাজ। আপনার ছোট ভাই বলবো, যেহেতু অনেক আগে আপনি সিনেমাতে আসছেন। হ্যাঁ, আমার যাতে বয়সে ছোট আছে। বয়স ছোট, জি। অকাল প্রাত নায়ক সালমান শাহকে নিয়ে প্রায় 29 বছর পর এইবার বিজ্ঞ দায়রা ও জজ আদালত যেটি রায় দিয়েছে যে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন রমনা থানাকে, যে তাকে হত্যা করা হয়েছে, অপমৃত্যু নয়। কি বলবেন? হ্যাঁ, আমি আসলে সব নিউজগুলোই দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। সম্মানিত দর্শক, এবার অভিনেতা খলনায়ক ড্যানি রাজ যে কথাগুলা বলেছে সালমান শাহকে নিয়ে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন সালমান শাহ কিন্তু 27-28 বছর আগেই তাকে মেরে ফেলেছে, কিন্তু এখন ভেসে আসছে ঘটনার নতুন মোড়। আসলে কি যারা সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কি আদৌ কি তাদের বিচার হবে? সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে যে কথাগুলা শোনাবো ড্যানি রাজের, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এই ভিডিওতে। কারণ সালমান শাহ একজন ভালো অভিনেতা ছিলেন, ওনার অনেক ভক্ত ছিল, এখনো মিডিয়াতে তাকে অনেকেই সম্মান করে। সম্মানিত দর্শক, সালমান শাহকে অনেকেই চিনেন, তার অভিনয়গুলাও অনেক ভালো লাগতো, কিন্তু তাকে হত্যা করে মেরে ফেলেছে। সম্মানিত দর্শক, সেই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এবার আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে অনেকেই। আদৌ কি তাদের শাস্তি হবে? সম্মানিত দর্শক, সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এবার খলনায়ক ড্যানি রাজ যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ড্যানি রাজের সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন না দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি, ড্যানি রাজের বক্তব্যগুলা শুনে আসি। যত নিউজ হয়েছে, কোর্ট থেকে যে সমস্ত রায় দিয়েছে, আমি সব নিউজগুলি দেখেছি। এবং আসলে সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগছে যে 29 বছর পর হলেও এটা যে আবার উদযাপিত হয়েছে, এটাতে আমি খুব আমার ভালো লাগছে। সেটা কথা আমি খুব খুশি হয়েছি। কারণ আমি একজন শিল্পী, আমি ভিলেন, হয়তো সালমান শাহর মতো এত সুপারস্টার না বা এত জনপ্রিয়তা আমার নেই, তারপর হলেও আমাকে মানুষ চেনে। তো আমাদের একজন কলিগ শিল্পী বা ছোট ভাই, সে মারা গিয়েছে। তো এটা আসলে এই 29 বছর ধরে বলেছিল আত্মহত্যা করেছে, কিন্তু আসলে আমার খুব বিশেষ হয় না, খুব কষ্ট হতো কথাটা মেনে নিতে। তো 29 বছর পরে যারা এটা আবার এই কেসটাকে উদযাপিত করলো, আবার কোর্টে আনলো এবং কোর্ট সেটা রায় দিল এবং কেসটা স্টার্ট হলো, সব মিলে আমি খুব আনন্দিত আর কি। এবং আমি চাই যে প্রকৃত খুনি যারা খুন করেছে, যারা জড়িত ছিল, সেটা যেই হোক না কেন, তার যেন শাস্তি হয়। এমনিতে নিশ্চয়ই আপনি রায়টা শুনেছেন। জি, কি বলবেন? আসলে এখানে নাম আসছে সামিরা আসামি হিসেবে, তার মা আনিলা চৌধুরী আসামি হিসেবে দায়ের করেছে মামলাতে। সামিরা, আসমান ভাই, ডন, তার এক বন্ধু ছিল ছোটবেলার কলেজের স্কুলের ফারুক, তারপর রিজভি, লুসি, সামিরার মা, এইভাবে 11 জন। কি বলার আছে তাদের কি? আমি আসলে 11 জন আসামির যে লিস্ট হয়েছে, এটার জন্য যে এদেরকে আসামি করা হয়েছে, আমি এটা শুনেছি। তার মধ্যে সবাইকে তো আমি চিনি না। তার মধ্যে যেমন আজিজ মোহাম্মদ ভাইকে চিনি, তার ওয়াইফ সামিরাকে চিনি, আর আমাদের ভিলেন অভিনেতা ডন, তাকেও আমি চিনি। এবং ডনের সাথে কয়েকদিন আগে শুটিং করলাম এফডিসিতে একটা নতুন ছবির। তো মোটামুটি এদেরকে চিনি, সব কটাকে চিনি আমি, আর বাকিগুলি তেমন আমি চিনি না। তো সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে 11 জনের নামে যে কেস, আবার যে এটা লিস্টটা করা হলো, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না যে কারা জড়িত আছে বা কিভাবে খুন হয়েছে, এটা কেউ বলতে পারবে না। শুধু বলতে পারবে কি আল্লাহ, অনলি গড নোস। তো আমি সব মিলে এটাই একটা কথা বলবো যে যারা জড়িত আছে বা ছিল, যদি থাকে, সেটা যেই হোক না কেন, এটার বিচার হওয়া উচিত। কারণ আমি আমার প্রিয় ভাই বোন বা দর্শক যারা আছে বা আমার ভক্ত যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আত্মহত্যা করা মহাপাপ। যেমন একজনকে মানুষ মেরে ফেলে দেওয়া, সেই সেম জিনিসটা কিন্তু মহাপাপ। এটা আমার মনে হয়, আমার যতটুকু বিশ্বাস, যে যদি সত্যি কেউ জড়িত থেকে থাকে, আল্লাহ তাকে ছাড়বে না। কথায় আছে না, বাপকে পাপও ছাড়ে না, নাকি পাপকে বাপ ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। তো ঠিক আমি এটাই বলতে চাই। আসলে এটা আল্লাহ তাআলা কিছু এমন যেটা অন্যায় বা অবিচার যেটা বলা হয়, এমন কিছু ঘটে যায় যেটা আল্লাহ এটা মেনে নিতে পারে না। সে সমস্ত মানুষদের এই পৃথিবীতেই
শাস্তি আল্লাহ দেখিয়ে দেয় কিছুটা হলেও। তো আমি মনে করি আল্লাহ তো বিচার করবেই, কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমি তো বিশ্বাস করি যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ তো বিচার হবেই। তবে আমার একটা খুব ইচ্ছা আছে, যেটা আমি বলতে চাই সেটা হলো যে কিছুটা হলেও আল্লাহ তাআলা যেন যারা জড়িত আছে, সত্যি যদি জড়িত থাকে, তাদের বিচারটা যেন আল্লাহ আমাদেরকে দেখায়, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আপনি চান বরাবর যে এটা একটা সঠিক সিদ্ধান্ত আসলে? 100%। আমি কেন চাইবো না? সেটা সালমান শাহ কেন, যেই হোক না কেন, যে শিল্পী হোক না কেন, যে মানুষই হোক না কেন, যদি তাকে কেউ মেরে ফেলে তার শাস্তি যেন হয়, বিচার হয়, এটা আমি সবসময় চাইবো, সেটা যেই হোক। আপনার সাথে সালমান শাহর স্মৃতি বা কাজ করেছেন আমরা জানি, আসলে এটা খুব একটা মানে স্মরণীয় ঘটনা বলতে গেলে আমাকে বলতে হয় যে আমি সালমান শাহর সাথে অনেক কটা ছবি থেকে বাদ পড়েছিলাম সেই সময়। যেমন ধরেন, আপনারা তো দর্শক ভাই বোনেরা আছে, জানেন আপনারা, আবারও আমি রিপিট করছি, বলতে বাধ্য হচ্ছি, যেমন আমার সাথে ক্লোজ ছিল মান্না ভাই, নায়ক মহানায়ক মান্না ভাই। তো মান্না ভাইয়ের সাথে আমি ম্যাক্সিমাম ছবি করেছি। মান্না ভাই আমাকে টান দিত বা বলতো আমার কথা ডিরেক্টর প্রডিউসারদেরকে। ঠিক সালমান শাহ কিন্তু ওইভাবে ডনের কথা বলতো, আমি শুনেছি কিন্তু এটা, এবং অনেক ছবিতে থেকে আমাকে যে বাদ দেওয়া হয়েছে আমি সেটাও কিন্তু প্রমাণ পেয়েছি। তো এটা প্রমাণ পাওয়ার পরে আসলে এটা বলার কিছু নাই, কারণ সালমান শাহর খুব কাছের বন্ধু ছিল ডন, সবসময় একসাথে থাকতো, ওরা একসাথে মানে সব জায়গাতে যাইতো। এটা তো আমাদের কানে, আমরা ইন্ডাস্ট্রিতে শুটিং করি। যেমন মান্না ভাইয়ের ব্যাপারটা আমার সাথে সবাই জানে যে মান্না ভাই আমার খুব ক্লোজ ছিল, আমরা একসাথে ঘুরতাম, যেখানে যাইতাম শুটিং করতাম, শুটিংয়ের বাইরে আমরা ঘুরতাম, সেরকম মানে ডনও ছিল। তো ডনকে টানাটাই স্বাভাবিক। তো আমার একটা স্মৃতির কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে সালমান শাহ মরার বেশ কিছুদিন আগে, হয়তো 1-1.5 মাস আগে হবে, 1-1.5 মাস আগে, আমাদের যে শুটিং স্পট আছে, ঝর্ণা স্পট বলে, যেখানে গান হয়, তো সেখানে শাবনুরের আর সালমান শাহ গানের শুটিং হচ্ছিল। তো ওই দিনকে আমার শুটিং মনে হচ্ছিল না, আমি ডিসিতে ছিলাম, বা শুটিং শেষ হয়ে গেছে বিকালের দিকে, সেই সময় আর কি। তো আমাদের ওই যে ঝর্ণা স্পট আছে তার উল্টা পারে কিন্তু আবার ডাবিং করি আমরা, এক পাশে ডাবিং, এক পাশে ঝর্ণা স্পট। তো আমি কোথাও ডাবিং করে বেরিয়ে আমি বলছি কার শুটিং হচ্ছে, তো একজন বললো যে সালমান শাহ সাবনুরের গান হচ্ছে। আমি গেলাম, যাওয়ার পর আমার সিনটা এখনো মনে পড়ে, খুব খুব স্মৃতিটা মানে মনে রাখার মতো আর কি। আমি যাওয়ার পরে সালমান শাহ আমাকে সালাম দিল, কারণ ও তো আমার বয়সে ছোট ছিল, যদিও সুপারস্টার, বাট সম্মান করতো সবাইকে, এবং ও কিন্তু শিক্ষিত, আমি যেটুকু জানি শিক্ষিত ফ্যামিলির ছেলে, এবং খুব হাই এতে চলতো, হাই সোসাইটির মধ্যে চলতো, কিন্তু মন মানসিকতা, গরিব দুঃখীকে ভালোবাসা বা সবাইকে সবার সাথে মিশা, আন্তরিকতা, এটা কিন্তু ছিল। আমি যাওয়ার পরে আমাকে সালাম দিয়ে বললো, এটা আসেন আসেন আসেন, কেমন আছেন, হাত মিলালো, একটা চেয়ার দিয়ে আর পাশে চেয়ারে বসাইলো। শর্ট চলছে তখন শাবনুরের, ভেঙে শর্ট নাই, একসাথে শর্ট ছিল, এখন একা শাবনুরের শর্ট দিয়ে সালমান শাহ বসছে আমার পাশে। তো বলা চা নাস্তা দে, চা নাস্তা দিল, আমি চা নাস্তা খেলাম। চা নাস্তা খাওয়ার পরে তখন আমাকে বলছে সালমান শাহ, এটা আমার এখনো মনে পড়ে কথাটা, যে ড্যানি ভাই আপনি কি আমার উপরে কোনো ব্যাপারে রাগ করে আছেন? আমি বলছি না সালমান শাহ, আমি রাগ করে নাই। রাগ করবো কেন? বলছে না না না, আপনি দেখলে দূর থেকে চলে যান, আমি দেখি। তখন তো বিহিত ও শুটিং করে, আমিও শুটিং করি, দুজনে ব্যস্ত আর কি। তো বলে যে এরকম দূর থেকে চলে যান, কথা বলেন না, আজকে কি মনে হলো আপনি আসলেন, তো কি কোনো ব্যাপারে রাগ করেছেন? আমি বলছি রাগ করো না, ঠিক আমি তোমার উপরে একটু অভিমান করে আছি। কেন বলেন? আমি বলছি যে সালমান, এটা তুমি সত্যি করে বলো তো, আমাকে কিন্তু 2, 3, 4, 5টা ছবি থেকে তুমি বাদ দিচ্ছ, এটা কি সত্যি না মিথ্যা বলো? তো বলছে যে তার হাসছে, তো হাসিটা খুব মিষ্টি ছিল। তো ড্যানি ভাই সত্যি কথা বলবো? আচ্ছা বলো। বলছে আসলে ডন তো আমার খুব ক্লোজ, আপনি জানেন, যেমন আপনি মান্না ভাইয়ের সাথে খুব ক্লোজ, আমার ডন তো আমার ক্লোজ বন্ধু মানুষ, তো স্বাভাবিকলি ওর সাথে ওর কথা না বলে আবার রাগ করে। তাই আমি বলেছি, আমি যাক তুমি বলেছো, আমি খুশি হয়েছি, সত্যি কথাটা বলেছো। তো বলছে ঠিক আছে ড্যানি ভাই, আমি কথা দিলাম, আপনার হাত দেন, আমার হাতে মিলালো। আমি কথা দিলাম এখন থেকে আপনি সব ছবিতে আমার সাথে কাজ করবেন। প্রিয় ভাই বোন, আসলে কি দুঃখজনক ব্যাপার, যখন আমার সাথে হাত মিলালো, কথা বললো এবং বললো সব ছবিতে আপনাকে আমি রাখবো, এটা কিন্তু এখনো মনে পড়ে, ঝর্ণা স্পটের কথা বলে। তারপর আমি চা নাস্তা খাওয়ার পরে ওকে শর্টে ডাকছি, বললাম যে ঠিক আছে তুমি শর্ট দাও, আমি চলে যাচ্ছি। বলছে দেখা হবে কিন্তু আবার ড্যানি ভাইয়ের সাথে আমার, এই কথা তো বলেছে আমাকে, দেখা হবে আবার। তো ঠিক আছে, তারপর শর্ট দিচ্ছে, আমি চলে গেলাম। হঠাৎ করে কয়েকদিন পরে, ঠিক মরার 10-15 দিন আগের ঘটনা, 10-15 দিন বা 7 দিন এরকম আগের ঘটনা, উত্তম আকাশ ডিরেক্টর, ছবির নাম কে অপরাধী। তো ওখানে দেখলাম যে আমার সাথে ওকে কাস্ট করেছে, তাহলে আমি তখন চিন্তা করলাম যে নিশ্চয়ই সালমান বলছে হয়তো, মানে বাদ দেয়নি আর কি, কারণ উত্তম দার সব ছবি, উত্তম আকাশের সব ছবি আমি করেছি, কিন্তু যত মান্না ভাই বলেন, অমরসানি ভাই বলেন, যাদের কিনে ছবি করেছে, কারণ ওই ঘর থেকে আমার জন্ম চলচ্চিত্রে সতীপুত্র আব্দুল্লাহ দিয়ে আমার শুরু, ছোট অভিনয় করছিলাম, মালতী দেবী ওনার মা, ওই ঘর থেকে আমার কিন্তু চলচ্চিত্রে আসা স্টার্ট আর কি। আর ভিলেন হিসেবে তো সোনিয়াতে ফার্স্ট করেছি আমি সাবরাজ জাবের সাথে। তো যাই হোক, আমাকে বাদ দেওয়ার কথা বলতে পারি, কারণ উত্তম দা পরিচালক, আমার নিজের কাছের লোক, সেখানে ও বলছে এখন তাই কাজ করবেন, তো শুনে আমার খুব খুশি লাগলো। তো যাই হোক, আমি সে মরার মনে হয় 7 দিন আগে হবে, 6-7 দিন হবে, 1-2 দিন কম বেশি হতে পারে। তো শুটিং আমার কে অপরাধী, তো ডেট পড়েছে সালমানের সাথে আমার শর্ট শুটিংটা। তো ডেটটা পড়েছে যেদিন, সেদিন আমি গেলাম এফডিসিতে,
আমি আবার আমার সবসময় টাইমটা মেনটেন করতাম, আমি ঠিক 10টায় যে মেকআপ নিয়ে রেডি হয়ে গেছি। আমাদের এই বৃষ্টি সম্ভবত 1 নম্বর মেকআপ রুম ছিল, ওটা 2 নম্বর না 1 নম্বর, 2 নম্বর মনে হয়, আমাদের শিল্পী সমিতির কাছেই মেকআপ রুমটা, 1 নম্বর কি 2 নম্বর, ওখানে মেকআপ নিয়ে আমি রেডি হয়ে, তো সালমান তখন আসেনি, আমি ক্যান্টিনে চা খেতে গেলাম, আমি আবার ক্যান্টিনে বসতাম, আড্ডা মারতাম, চা খেতাম, সবার সাথে মিশতাম। তো আমি গেলাম, যাওয়ার পরে চায়ের অর্ডার দিয়েছি, বসে আছে, এর মধ্যে প্রোডাকশন ম্যানেজার দৌড়ে এসেছে, ড্যানি আপনাকে ডাকছে, কে? সালমান স্যার। আমি সালমান আসছি, বলছি হ্যাঁ আসছি মেকআপ রুমে, মেকআপ দিচ্ছে না, কেন মেকআপ নেবে না? বলছে না ড্যানি ভাই না আসলে মেকআপ নিবো না, আমি ডাকে না ড্যানি ভাইকে। ড্যানি ভাই এত কাছে মেকআপ নিয়ে নিচ্ছে, মানে 10টার মধ্যে আমি রেডি হয়ে বসে আছি। পরে গেছি আমি, যাওয়ার পরে আমাকে সালাম দিল, দেওয়ার পরে বললো ড্যানি কেমন আছেন, এই যে বলেছিলাম দেখা হবে, এই যে দেখা হয়েছে আজকে। আমি ঠিক আছে তাহলে তুমি মেকআপ নিয়ে নাও, বয়সে ছোট ছিল তো আমি তুমি বলতাম, তুমি মেকআপ নিয়ে নাও। বলছে না মেকআপ নেবো না। কেন? বলছে আসেন কথা আছে আপনার সাথে। বলে আমাদের একটা ড্রেস রুম থাকে, একটা টয়লেট আছে, একটা ড্রেস রুম আছে, তারপর মেকআপ রুম সব মিলে একটা। তো ড্রেস রুমে নিয়ে গেলাম, আমাকে বলছে আসেন আপনি। ওর চেয়ারটা একটা ছিল স্পেশাল চেয়ার, সে চেয়ার নিয়ে বসলো ড্রেস রুমে, আর প্রোডাকশন বয়দেরকে বললে একটা চেয়ার নিয়ে আসো, চেয়ার নিয়ে আসলো, বলো চা খেয়েছেন? আমি চাইতে অর্ডার দিয়েছিলাম মাত্র আমি। বলছে আচ্ছা চা নিয়ে এসো 2টা, চা নিয়ে আসলো, তারপর বসলো, বসার পরে তা আমি সালমান দিকে তাকালাম, চোখ দুটো লাল হয়ে আছে। তা আমি বললাম যে কি ব্যাপার সালমান, চোখ কেন লাল হয়ে আছে? বলছে আর বলেন না ড্যানি ভাই, কাল সারা রাত্রি ঘুমাইনি। আমি যে সারা রাত্রি ঘুমানি মানে? সারা রাত্রি ঘুমানটা শুটিং করবো কিভাবে? বলছে তা করতে পারবো, কিন্তু রাত্রে গতকালকে আমি একটা খুব ভালো কাজ করেছি, মানে পূর্ণের কাজ যেটা বলা হয়। তা বলছে কি কাজ করলাম? বলছে একজনের বিয়ে দিয়েছি। কার বিয়ে দিয়েছি সেটা আমি জিজ্ঞেস করিনি, বলছে একজনের বিয়ে দিলাম আমার এক বন্ধুর, এবং সেটা তাও উকিল বাপ হয়েছি। আমি যেটা খুব ভালো কথা, তুমি উকিল বাপ হয়েছো, বিয়ে দিয়েছো, এটা তো কোনো অন্যায় পাপ কাজ করে, ভালো তো করেছো, উপকার করেছো। বলছে যেটা আনন্দ করছিলাম, আমি সারাত্রি ঘুমাইনি। তাহলে শুটিং করতে পারবো? হ্যাঁ করতে পারবো। তো চলো। বলছে আরে তাড়াহুড়া হচ্ছেন কেন, আপনার সাথে কথা আছে তো আমার, এতদিন পরে ফার্স্ট শুটিং করছি, দেখা হয়েছে, তো কি বলো ডাইরেক্টর তো অভয় হচ্ছে। তো বলছে যেরকম ড্যানি ভাই মানে আমার না কিছু ভালো লাগে না। তখন ভালো কেন? বলছে না এখন বলবো না, আমি পরে বলবো। আমি বলছি না কি বলো? বলছে না আমার ড্যানি ভাই আপনার আপনার সাথে শেয়ার করবো কথা, আমার মনে অনেক কষ্ট আছে, কিন্তু কি কষ্ট আছে সেটা কিন্তু সে বলে না। আমি বলো। বলছে না থাক এখন চলো শুটিং করবো। আমি বলছি বলো, বলে শুটিং করবো। বলছে না এটা আরেকদিন আমরা বসবো, বসে একসাথে আপনার সাথে বসে আমি শেয়ার করবো, আমার বুকটা হালকা করবো। কিন্তু আমার ভাগ্যটা কত খারাপ যে আর বসা হয়নি, তার সাথে আর কোনো কথা হয়নি। এই 6 দিন না 7 দিন মরার আগের এটা লাস্ট ঘটনাটা আমি বলছি। তারপর আমরা ঠিক আছে রেডি হওয়া, পরে বললো শুটিংয়ে রেডি হলো, মেকআপ নিল, নেওয়ার পরে ও আমরা 2 চলে গেলাম, ওখানে কড়াইতলা আছে আমাদের বিচিতে, ওখানে সিকোয়েন্স হবে। সিকোয়েন্সটা হবে যে মানে আমাকে সম্ভবত কন্ট্যাক্ট করে ওকে ভয় দেখানোর জন্য, সিকোয়েন্সটা এরকম। তো আমি ভয় ডায়লগ আসছে, ডায়লগের পরে ওকে আমি চাকু ধরবো এখানে আর কি, ভয় দেখাবো। ও খুব কাকুতি মিনতি করবে, মানে ভদ্র সাজবে, মানে খুব মানে নরম সুরে কথা বলবে, অভিনয়টা এরকম। স্ক্রিপ্ট পড়লো, আমাকে জানি একবার পড়ে না, পড়লাম, স্ক্রিপ্ট পড়ে দিল, মানে কত কনফিডেন্স তার। স্ক্রিপ্ট পড়লো, অ্যাসিস্ট্যান্ট বলে নিয়ে আনতো স্ক্রিপ্ট লাগবে না, ড্যানি ভাই আমার ড্যানি ভাই হচ্ছে না, যা হচ্ছে আমরা করবো। ভাই বিশ্বাস করেন মানে এত ট্যালেন্ট ছিল সে। ও পড়ছে একবার না দুবার, আমি একবার দুবার পড়ছে, আমাদের লাগেনি, আমরা আরো নিজের থেকে বানায় সিকোয়েন্সটা পুরো কমপ্লিট করলাম স্ক্রিপ্ট ছাড়া, সবাই তালি দিল। ও আরেকটা মজার কথা আছে, যে স্মৃতিটা আমার কাছে ছিল, আসলে সেই স্মৃতিটা আমার কাছে হারিয়ে গেছে। তো আমি যে চাকুটা ধরবো তাকে গলায়, ওই স্টিলটা আমার কাছে আছে এখনো, ওই একটা স্টিলই আছে, কিন্তু আমি যখন ওর মৃত্যুবার্ষিকী বা জন্মদিনে ছাড়ি ওই স্টিলটাই দিই, একটা স্টিল আছে, ওই চাকুটা ধরে আছে, ওটা সালমান স্যার দেওয়া। তো আমাকে তখন প্রোডাকশন ম্যানেজারকে বলছে চাকু এসো, উত্তম আকাশ ডিরেক্টর। তো বলছে আমি তো চাকু আনিনি, মানে এখন আনতে হবে, তো আনতে দেরি হবে। তখন সালমান স্যার বলছে ড্যানি ভাই কিছু না মনে করলে আমার গাড়িতে একটা আছে, নিয়ে আসবো। আমি বলছি নিয়ে আসো। নেপোলিয়ান চাকু যেটা আর কি বলা হয়, এটা গাড়িতে তো রাখতে মানুষের অনেক কিছু ফল টল কাটতে বা অনেক কাজে লাগে না, ছোটখাটো একটা চাকু এতটুকু। তো বলো উত্তম দাকে দেখালে এটা হবে? বলে হ্যাঁ এটা হবে, যেন ভয় দেখানো। তো আমি ওটা দিয়ে আমি শর্ট দিলাম, ওটা দিয়ে আমি স্টিল তুললাম। সে চাকুটা, তা আমি বললাম সালমান আমি কিন্তু চাকুটা তোমাকে দিব না, ওটা নিবেন? পছন্দ হয়েছে? হ্যাঁ নিয়ে নেন। ওই চাকুটা আমি অনেক বছর, মিনিমাম 10 বছর আমার বাসা আছে, তারপরে বাসা চেঞ্জ করার সময় মনে হারিয়ে গেছে। আমি সেদিনও খুঁজতে পাইনি চাকুটা, একটা স্মৃতি, জাস্ট স্মৃতি আর কি। তো ছোট্ট স্মৃতি হতো, সেটা একটা ইম্পর্টেন্ট সালমান শাহ স্মৃতি। তো সব মিলিয়ে তারপরে শুটিং শেষ করলাম, করার পরে আমাকে বললো যে ড্যানি ভাই কেমন লাগলো? আমি খুব ভালো লেগেছে। তো হচ্ছে আমারও খুব ভালো লাগলো আপনার সাথে অনেকদিন পরে শুরু। ও তারপর ফাইট আছে, সিকোয়েন্সের পরে কিন্তু ফাইট আছে, মানে ও তো পরে খুব নরম সুরে কথা বলবে, নবনব করবে, এরপর অ্যাকশন শুরু হবে, ফাইট হলো। মানে মোটামুটি অ্যাক্সিভ বিকাল পর্যন্ত 4-5টা পর্যন্ত আমরা কাজ করলাম। এটা আমার ওর সাথে লাস্ট জীবনের কাজ, আর কাজ হবে একদিনই কাজ হচ্ছে। হ্যাঁ একদিনই কাজ হয়েছে, আর তারপরে তো 6-7 দিন পরে এই ঘটনাটা ঘটলো। আচ্ছা সে যে বললো তার কষ্ট আছে, তার মানে কি কষ্টের কারণে কি সে নিজে আত্মহত্যা করেছে? না না না, কষ্টটা কি আছে তার মনে কি কষ্ট সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কষ্ট আছে, আপনার সাথে শেয়ার করবো, বলবো। না ওই সময় 7 দিন আগে কি দেখলেন যে তার মধ্যে অস্থিরতা বা আত্মহত্যা করবে এমন কোনো সিম্পটম ছিল না? তারপর আমার সাথে তো আর দেখা হয়নি তার। ওই দিন কি মনে হয় যেদিন বলবো আপনার কষ্ট? হ্যাঁ ওদিনকে ওদের চোখ লাল হয়েছিল দেখলাম, তো রাত্রে ঘুম হয়নি, একটা বন্ধুর বিয়ে দিয়েছে, সেখানে উকিল বাপ হয়েছে, এটুকু বন্ধু বলেছে। কিন্তু কষ্ট আছে, কিন্তু কি কষ্ট আছে এটা ও হয়তো বা সময় পেলে বলতো, বললো আরেকদিন বলবো না, আপনার সাথে আরো শুটিং আছে। আসলে সালমান শাহ আমাদের মাঝ থেকে চলে যাবে এটা তার আমরা জানি না, বা ও নিজেও হয়তো জানে না।
বলেছিল আরেকদিন তো শুটিং আছে, সেদিন বলবো নি সময় করে। এই কষ্টের কথাটা, কষ্ট সে তার ভিতরে, এই কষ্টের জন্য কি সে আত্মহত্যা করছে এমন কিছু মনে হয় আপনার? আসলে মনে হওয়ার ব্যাপারটা তো আলাদা, কারণ হলো কষ্টটা তো মানুষের অনেক ধরনের হতে পারে, তাই না? তার ওয়াইফের কাছ থেকে কষ্ট পেতে পারে, তার মায়ের কাছ থেকে কষ্ট পেতে পারে, তার বাপের কাছ থেকে কষ্ট পেতে পারে, তার বন্ধুর কাছ থেকে কষ্ট পেতে পারে, অনেক বিষয় হতে পারে। কিন্তু আসলে এটা আমরা কেউ যদি জানিও না, দেখেও নি, সে তো এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না আমি মনে করি। সর্বশেষ কি চান আসলে? সর্বশেষ আমার মন থেকে যেটা আমি চাই সেটা বলছি যে আসলে ওই ফাঁকা একটা কথা বলি, জি, কেন কেন ভিতরে সালমান শাহ যদিও আমার খুব কাছের ছিল না, আমার তো মান্না ভাই খুব কাছের ছিল, আমি সবসময় বলে এসেছি মান্না ভাই শুধু বন্ধু না, পারিবারিক সম্পর্ক ছিল। সালমান শাহ সাথে তো সেটা ছিল না। ওই যে কাজ কামাই না যার কারণে হ্যাঁ হ্যাঁ, কাজ করে একটা কাজ হলো, তখন তো দেখা যাচ্ছে আমার ছাড়া কাউকে বুঝতো না, যেরকম মান্না ভাই আমার ছাড়া কাউকে বুঝতো না। জি, পরে ফ্যামিলিগত সম্পর্ক ছিল, শুধু বন্ধুই না, হিরো ভিলেন না, এটা বারবারই বরাবর আমি বলে এসেছি। হ্যাঁ, তো আসলে মানে কি বলবো, মানে আমার যতটুকু জানা মতে, আমরা তো ধরেন আমিও শিক্ষিত ছেলে, আমি কিন্তু অনার্স পাস করা ছেলে, বা চলচ্চিত্রে যখন এসেছি জীবনের সাথে অনেক যুদ্ধ করে এসেছি, অনেক মানুষ অনেক পথ পেরিয়ে অনেক কিছু ঘেটে আমি এই জায়গাতে এসেছি, ড্যান্ডাজ হয়েছি। ছোট ভিলেন হোক আর বড় ভিলেন হোক সেটা বড় কথা না, একটা ছোটখাটো শিল্পী হলে হতে পেরেছে, আমার সবাই চিনে সম্মান করে। 100%। তা আমি যতটুকু দেখেছি যে আসলে ওর মনটা, যেটা বলবো আমি, বিগ হার্টেড, বড় মনের মানুষ, ওর মনটা অনেক ভালো ছিল আমার যতটুকু ধারণা, যতটুকু আমি দেখেছি, যতটুকু কথা বলেছি, যতটুকু অনুভব করেছি, আমার মনে হয় ও অনেক মানে একটা বড় মনের একটা মানুষ ছিল। তার একটা প্রমাণ দিই আমি, জি, আপনারা হয়তো দেখেছেন আগে, এখন তো মারা গেছে মনে হয় বোধহয়, ওই যে মোটা করে একটা মানে শিল্পী ছিল, কমেডিয়ান, অনেক মোটা, কি যেন নামটা হচ্ছিল, সোনামিয়ার ভাই, সবাই মোটা মোটা। তো সালমান শাহ মরে যাওয়ার পরে আমি আবার ওই সোনামিয়াকে আমি খুব ভালোবাসতাম। তো ঠিক সালমান শাহ মরে যাওয়ার কিছুদিন পরে আমি ক্যান্টিনে, আমি গেলে ক্যান্টিনে চা সিঙ্গাড়া খাই, এই সময় সোনামিয়া খেলাম, বলে জানি ভাই, ওর কথা এরকম ছিল, জানি ভাই তো সিঙ্গাড়া খাওয়ান না আমাকে, তা খাওয়ান না, আমার খুব ক্ষুধা লাগেছে। তা হচ্ছে চলো খাবা, হ্যাঁ চলো। ক্যান্টিনে নিয়ে গেছি, ক্যান্টিনে নিয়ে যাওয়ার পরে চা খাওয়ালাম, সিঙ্গাড়া খাওয়ালাম, খাওয়ার পরে হঠাৎ করে খেতে খেতে কাঁদতেছে। তো কাঁদতেছে, তো আমি কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, কি সমস্যা কি, তুমি চা সিঙ্গাড়া খেতে চাইলে আমি তো দিলাম, কটা সিঙ্গাড়া খাবো, আরো খেলে খাও। তো বলছে না ধরে ভাই, আমার মনে অনেক কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে? আমি কাঁদছি কার জন্য জানেন? কার জন্য? সালমান শাহর জন্য। বলছে আরে, তো সালমান শাহ মরে, তুমি কাঁদবা কেন? আত্মীয় স্বজনরা কাঁদে, তুমি দুঃখ প্রকাশ করতে পারো। না জানি ভাই, সালমান শাহ, আপনি তো কেউ ইন্ডাস্ট্রি জানেন, আমাকে চুপচুপ করে প্রতি মাসে সে আমাকে 10,000 টাকা করে দিত। হ্যাঁ, তখন 10,000 টাকা মানে অনেক বিরাট ব্যাপার, কিন্তু অনেক টাকা। বলছে এই টাকা দিয়ে আমি ফ্যামিলি চালাতাম, সোনামার ফ্যামিলিতে আরো ভাইরা আছে, বোন আছে, বাপ আছে, তো এই জন্যই বলছে এখন আমাকে আর কে দিবে। তখন ওই হাওমাও করে আছে, আমি তখন হাত বলে একটু সান্ত্বনা দিলাম, চিন্তা করো না, আল্লাহ আছে, কেউ না কেউ দিবা, তুমি তো কাজ করছো, আমি বলে দেবো তোমার কাছে কাজের জন্য অনেক ডিরেক্টরকে। তো এই হলো অবস্থা, মানে চুপে চাপে অনেকজনকে হেল্পও করতো, আমার একটা দেখা, হয়তো আমি জানি না কার করতো, তবে সে অনেক বড় বড়। সম্মানিত দর্শক, এই যে ডেনিরা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কতটুকু ভালো লেগেছে, অবশ্যই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের কি শাস্তি দেখতে চান, অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।